হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি অ্যাব্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবারও শেনজেন সিরিজে ফেরত যাব এবং শেনজেনভুক্ত নতুন আরেকটা কান্ট্রিতে স্টাডি অপরচুনিটিস নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করব। তো বিভিন্ন দেশের স্কলারশিপ অপরচুনিটিস নিয়ে যে সিরিজটা আমি চালু করেছি সেটা তো কন্টিনিউ করবই। আজকে আবারও শেনজেন সিরিজে ফেরত যাওয়ার পেছনে বিশেষ একটা কারণ আছে এবং কারণটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবরই বলা যায়। তো আপনারা কম বেশি সবাই হয়তো এরই মধ্যে জেনে গেছেন যে এখন থেকে ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়া, ইউরোপের এই দুইটা দেশের ভিসা প্রসেসিং কিন্তু আমাদের ঢাকা থেকে করা সম্ভব হবে। এর জন্য আর ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো অস্ট্রিয়াতে স্টাডি অপরচুনিটিস নিয়ে চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ক্রোয়েশিয়াতে স্টাডি অপরচুনিটিস নিয়ে আমি এর আগে কখনোই কথা বলিনি, তো আজকের ভিডিওটা এই ক্রোয়েশিয়াতে হায়ার স্টাডিজ অপরচুনিটিস নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করব। আর আপনাদের আরেকটা ভালো খবর শেয়ার করে রাখি, আমরা এক্সপেক্ট করছি যে চেক রিপাবলিকের ভিসা প্রসেসিংও খুব তাড়াতাড়ি ঢাকা থেকে শুরু হবে। ইতোমধ্যে আমাদের পররাষ্ট্র সচিব চেক রিপাবলিক সফরের জন্য চলে এসেছেন এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে চেক রিপাবলিকের ভিসা প্রসেসিংটাও ঢাকা থেকে শুরু হয়ে যাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাতে চলে যাব, যেটা হচ্ছে হায়ার স্টাডি অপরচুনিটিজ ইন ক্রোয়েশিয়া। তো শুরুতেই আমি যেটা করে থাকি, ক্রোয়েশিয়া দেশটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। ক্রোয়েশিয়া হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড সাউথ ইস্ট ইউরোপের একটা কান্ট্রি। এর সাথে বর্ডার রয়েছে স্লোভেনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টেনেগ্রো এবং ইতালির। এর যে ক্যাপিটাল তার নাম হচ্ছে জাগ্রেব, কারেন্সি বর্তমানে ইউরোজ এবং এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, তবে ক্রোয়েশিয়া মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হিসেবে কোয়াইট ফেমাস। এখানে ক্রোয়েশিয়ানের পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংলিশ সহ আরো অনেক ভাষাভাষী মানুষজনই দেখতে পাওয়া যায়। ক্রোয়েশিয়ার সাথে আশা করি আপনারা কম বেশি সবাই অবগত আছেন, অন্তত ক্রোয়েশিয়ার দেশটা দেখেছেন, হয়তো জানেন না যেটা ক্রোয়েশিয়া। কেন বলছি, যারা গেম অফ থ্রোনস সিরিজটা দেখেছেন তারা হয়তো জানেন না যে গেম অফ থ্রোনস মুভির মেইন যে শুটিং লোকেশনটা ছিল সেটা হচ্ছে দুব্রোভনিক সিটি। এটা এই ক্রোয়েশিয়ারই সব থেকে ফেমাস সিটি। এছাড়াও স্প্লিট ওল্ড সিটি আছে, এখানেও অনেকাংশেই গেম অফ থ্রোনস এর অনেক পার্টের শুটিংই কিন্তু এই স্প্লিট ওল্ড সিটিতে করা হয়েছিল। ভলেন্টিয়ারিং এর সুবাদে আমার এই ক্রোয়েশিয়াতে 2 মাস থাকার অভিজ্ঞতা ছিল। আমি 2 মাস সামার জব করেছিলাম এখানে। তো সেই সুবাদে এখানকার লাইফস্টাইল, কস্ট এবং ওভারঅল স্টাডি যে অপরচুনিটিস গুলো আছে এটা নিয়ে টুকটাক ধারণা আমার আছে। তো বাকি যে সমস্ত ইনফরমেশন গুলো শেয়ার করব বেসিক্যালি ইন্টারনেট ব্রাউজিং করে এবং পরিচিত মানুষজনদের কাছ থেকে জানা। তো আপনারা একটু ডাবল চেক করে নেবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে আপনারা ক্রোয়েশিয়াকে কেন বেছে নেবেন সেই পয়েন্টটাতে আসি। ক্রোয়েশিয়াতে সর্বমোট হায়ার এডুকেশন ইনস্টিটিউটের সংখ্যা 133 এবং এই সমস্ত ইনস্টিটিউটে 1600-এরও বেশি স্টাডি প্রোগ্রাম অফার করা হয়, যার অধিকাংশই ইংলিশে অফার করা হয়ে থাকে। এই হিউজ একটা নাম্বারের স্টাডি প্রোগ্রাম থেকে কিন্তু নিজের পছন্দ মতো সাবজেক্ট বেছে নেওয়া খুবই সহজ। আর যদি পড়াশোনার মানের কথা বলি, ওয়ার্ল্ড এডুকেশন র্যাঙ্কিং এ ক্রোয়েশিয়া বর্তমানে 34তম অবস্থানে রয়েছে। তো বুঝতেই পারছেন যে হাই একটা লেভেল কিন্তু মেনটেন করে। এছাড়া এখানকার বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফিস যথেষ্টই কম। টিউশন ফিস এর রেঞ্জটা মোটামুটি 3000 থেকে 6000 ইউরোজ এর মধ্যে আপ ডাউন করে, যেটা দেখা যায় যে আমাদের দেশের ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফিস এর মতোই বা অনেক ক্ষেত্রে তার থেকে কমেও পাওয়া যায়। আর সর্বোপরি এখানে আইএলটিএস বা যে কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি এটা কিন্তু নট ম্যান্ডেটরি।
আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে স্টাডি গ্যাপ আপ টু 5 ইয়ার্স পর্যন্ত অ্যাকসেপ্ট করে থাকে। আর কারো যদি স্টাডি গ্যাপ 5 বছরেরও বেশি হয়ে যায়, বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন যে এই গ্যাপে আপনারা রিলেটেড কোনো ফিল্ডে জব করেছেন, সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি ইয়ার গ্যাপও অ্যাকসেপ্টেড। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রোয়েশিয়া কিন্তু স্টাডি ডেস্টিনেশন হিসেবে খুব একটা পপুলার না। সো আপনারা যদি অ্যাপ্লাই করেন তো কম্পিটিশনের রেটটা কিন্তু অনেকটাই লো থাকবে, যেটা আপনাদের অ্যাডমিশনের প্রবাবিলিটি কিন্তু বাড়িয়ে দিবে। আর শুরুতে যেটা বলেছি, যেহেতু ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসটা এখন ঢাকা থেকে করা যাবে, তার মানে ইউরোপিয়ান অন্য অনেক দেশের মতো ক্রোয়েশিয়াতে যে ভিসা ইস্যুটা ছিল, ভিসা রিজেকশনের হার বেশি ছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হোপফুলি সলভ হয়ে যাবে এখন থেকে। তো আপনারা ক্রোয়েশিয়াকে স্টাডি ডেস্টিনেশন হিসেবে, ইউরোপের প্রবেশ পথ হিসেবে সিলেক্ট করতেই পারেন। এবার আসবো ইনটেকের ব্যাপারে। অন্য অনেক ইউরোপিয়ান দেশের মতো ক্রোয়েশিয়াতে সাধারণত 2টা ইনটেক দেখা যায়, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর। তবে অল্প কিছু ইউনিভার্সিটিতে 3টা ইনটেক অফার করা হয়ে থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইনটেক হিসেবে কিন্তু এখানেও সেপ্টেম্বর ইনটেকটাকেই ধরা হয়ে থাকে। অল্প কিছু ইউনিভার্সিটিতে, অল্প কিছু সাবজেক্টে ফেব্রুয়ারি ইনটেকেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নেওয়া হয়ে থাকে। তাছাড়া ফেব্রুয়ারি ইনটেকটা নর্মালি ডোমেস্টিক স্টুডেন্টদের জন্যই অফার করা হয়। তো যেহেতু ইউনিভার্সিটির প্রসঙ্গে আসলাম, আমি কয়েকটা ওয়েল নন ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দিতে চাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। ইউনিভার্সিটি অফ জাগ্রেব, ইউনিভার্সিটি অফ দুব্রোভনিক, ইউনিভার্সিটি অফ জাডার, জাগ্রেব স্কুল অফ ইকোনমিক অ্যান্ড ম্যানেজমেন্ট, জোসেফ জুরাইস, ট্রেসোমের, ইউনিভার্সিটি অফ ওসিয়েক। এই ইউনিভার্সিটিগুলা ওয়েল নন। এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করে নিতে পারবেন। তো এবারে রিকোয়ারমেন্টের দিকে একটু ফোকাস করি। ক্রোয়েশিয়াতে রিকোয়ারমেন্টটা খুব বেশি না। এখানকার যে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টটা, সেটা আপনার আগে যে এডুকেশনাল লেভেলটা থাকে সেটাতে 50% স্কোর থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং আইএলটিএস রিকোয়ারমেন্টটা হচ্ছে অনলি 5.5। তবে এটা নট ম্যান্ডেটরি। আপনার যদি ইংলিশ স্পিকিং স্কিল ভালো হয়ে থাকে, ইউনিভার্সিটি থেকে যে ইন্টারভিউটা নেওয়া হয় সেটা যদি ফেস করতে পারেন এবং ইন্টারভিউ তাদেরকে কনভিন্স করতে পারেন আপনার ইংলিশ লেভেলটা ভালো আছে, সেক্ষেত্রে আপনি এমওআই সার্টিফিকেট দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সট একটা প্রশ্ন অনেকেই করে যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় ব্যাংক স্টেটমেন্ট কেমন দেখানো লাগে। ক্রোয়েশিয়াতে ব্যাংক স্টেটমেন্টের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু খুব বেশি হাই না। আপনি অ্যাকাউন্টে 5,000 থেকে 6,000 ইউরোস পর্যন্ত অ্যামাউন্ট দেখালে তাতেই কিন্তু আপনার ভিসাতে কোনো ইফেক্ট করবে না। এখানে একজন স্টুডেন্টের মান্থলি লিভিং কস্টটাও কিন্তু কোয়াইট রিজনেবল। 2,000 ইউরোজের মধ্যেই একটা স্টুডেন্ট অনায়াসে তার লাইফ লিড করতে পারবে। সো আপনারা লিভিং কস্টের জন্য অন্তত কারোর উপর রিলায়েবল হতে হবে না, আপনারা নিজেরাই জব করে কিন্তু এই লিভিং কস্টটা ম্যানেজ করে ফেলতে পারবেন। কারণ ক্রোয়েশিয়াতে স্টুডেন্ট জব পারমিট আছে এবং স্টুডেন্ট জব হিসেবে স্টুডেন্টদের হেল্প করার জন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট জব কিছু সার্ভিস দিয়ে থাকে, তারাই আপনাদেরকে স্টুডেন্ট জবের ব্যবস্থা করে দিবে। তবে ফুল টাইম জব কিন্তু করতে পারবেন না। অ্যাজ এ স্টুডেন্ট আপনি পার্ট টাইম জব করতে পারবেন। পার্ট টাইম জবের স্যালারি বর্তমান যে রেটটা আছে সেটা পার আওয়ারে প্রায় 5.5 ইউরোজের মতো একটা স্যালারি প্রদান করা হয়, যেটা যথেষ্টই হাই। তো আপনারা অনায়াসে কিন্তু লিভিং কস্ট এই পার্ট টাইম জব থেকে ম্যানেজ করে নিতে পারবেন এবং অনেকাংশে আপনার টিউশন ফিজও কিন্তু আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। আর পড়াশোনা শেষে যদি কেউ ফুল টাইম জবে ঢুকতে চান, ক্রোয়েশিয়াতে বর্তমানে মিনিমাম যে মান্থলি স্যালারি নির্ধারণ করা আছে সেটা হচ্ছে 840 ইউরোস। তবে অ্যাভারেজ স্যালারি কিন্তু এর থেকে অনেক বেশি। 2024 সালের হিসেবে ক্রোয়েশিয়াতে অ্যাভারেজ স্যালারি 1200 থেকে 1500 ইউরোস পার পারসন হিসেবে ভ্যারি করে থাকে।
তো এই হচ্ছে ক্রোয়েশিয়াতে স্টাডি অপরচুনিটিস নিয়ে আমার পক্ষ থেকে ওভারঅল একটা ধারণা। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ক্রোয়েশিয়াতে ভিসা অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্টেশন রিলেটেড ডিটেলসে সেপারেট একটা ভিডিও আমি করব খুব তাড়াতাড়ি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কোনো রকম সংকোচ ছাড়াই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের অ্যাসিস্ট করার। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।